প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদেরও ঘর তৈরি করে দেবে সরকার বললেন প্রধানমন্ত্রী। আরও ৭০ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। মানুষের ভালোবাসা সিক্ত হয়ে সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে দুর্বার গতিতে এগিয়ে নিচ্ছেন দেশকে। এবং দেশের বিভিন্ন স্থানে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। স্বাগত এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছে আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। আশ্রয় ২ প্রকল্পের অধীনে পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে সারা দেশে ১৮,৫৬৬টি পরিবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর জমি বুঝে পেয়েছেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন গৃহহীন পরিবারের মধ্যে এসব জমি ও ঘর হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে যাদের ঘরবাড়ি ভেঙেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরও ঘর তৈরি করে দেবে সরকার। কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন। চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। ২০০৮ সালের এই দিনে দীর্ঘ ১১ মাস কারাভোগের পর মুক্ত হন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত ও আদর্শের যোগ্য উত্তরসূরি, পরপর টানা ৪ মেয়াদে নির্বাচিত বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১/১১ তত্ত্বাবধায়ক সরকার -2 ফর্মুলার নামে আওয়ামী লীগের রাজনীতি থেকে বঙ্গবন্ধু কন্যাকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে এই পরিকল্পনা করেছিল বলে জানা গেছে। তবে সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায় এদেশের অপামর জনগণের প্রতিবাদী ভালোবাসার কাছে। আর সেই ভালোবাসাকে পুঁজি করে এখনো নানা বাধা বিপত্তি পার করে দুর্বার গতিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী। কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। কারাগারে বন্দী হওয়ার আগে জাতির উদ্দেশ্যে লেখা নির্ভীক এক নাবিকের কিছু উক্তি, যেগুলো একটি দেশের প্রায় সবগুলো গণমাধ্যমে ফলাও করে ছাপানো হয়েছিল, যেখানে বলা হয়েছিল অন্যায়ের প্রতিবাদ করবেন, যে যেভাবে আছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, সত্যের জয় হবেই, আমি আছি আপনাদের সঙ্গে, আমৃত্যু থাকব, আমার ভাগ্যে যাই ঘটুক না কেন আপনারা বাংলার জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যাবেন। We know under this government there cannot be a free and fair election. People cannot choose their representative under this government because the election and election result will be intimidated. বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করা, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আবারও পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নেয়ার ষড়যন্ত্র যাদের লক্ষ্য ছিল, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে যার সূত্রপাত ঘটে। ১৯৮১ সালে ১৭ মে বঙ্গবন্ধু কন্যা প্রিয় জন্মভূমিতে ফিরে এলে আওয়ামী লীগকে পুনঃগঠনের মাধ্যমে দেশে আবার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম শুরু করেন। সেদিন থেকেই ষড়যন্ত্রকারীদের মূল টার্গেটে পরিণত হয় গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার হয়েছিলেন শেখ হাসিনা। গ্রেফতারের পর প্রথমে তাকে ঢাকা মেট্রোপলিটন আদালতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে নিয়ে আটক রাখা হয়। তাকে রাখলো নতুন বিল্ডিং, ওখানে স্পিকারের জন্য যে বাসভবন নতুন বিল্ডিং হয়েছে, তাকে রাখলো সেখানে। আর আমার জন্য পড়লো যেটা পরিত্যক্ত ছিল, মহাচোরা, নোংরা, ময়লা, চেরা, মানে একটা গদি, তা আবার ইন্দুরে খাওয়া, খাট একখানা বসতে পারিনি, খাটটা ভেঙে গেল। পরে ১১ মাস পর ২০০৮ সালের আজকের এই দিনে কারাগার থেকে মুক্তি পান তিনি। সেই ষড়যন্ত্র আর নীল নকশা ব্যর্থ হয়ে যায় এদেশের আপামর জনগণের প্রতিবাদী ভালোবাসার কাছে। বাধ্য হয় তাকে জামিন দিতে। ইতিহাসের এই কালো দিনটিকেই মুজিব আদর্শের নেতাকর্মী ও গণতন্ত্রকামী দেশের আপামর জনগণ গণতন্ত্র অবরুদ্ধ দিবস হিসেবে পালন করে, যে দিনটি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস। একই বছর ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার গঠন হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পরে টানা তৃতীয়বার সহ চতুর্থবার প্রধানমন্ত্রী হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এখনো জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে গভীর ষড়যন্ত্রের ভেতর দিয়ে এগুচ্ছে দেশ। এই অবস্থা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে বের করতে হবে শেখ হাসিনার নেতৃত্বেই। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। লেফটেন্যান্ট জেনারেল থেকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে ওয়াকারুজ্জামানকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়াকারুজ্জামান আগামী 23 জুন থেকে জেনারেল পদবিতে পদোন্নতির পাশাপাশি পরবর্তী সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তাকে 3 বছরের জন্য সেনাপ্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ 2021 সালের 24 জুন এই পদে নিয়োগ পেয়েছিলেন। সেই হিসাবে আগামী 23 জুন জেনারেল শফিউদ্দিন আহমেদের দায়িত্বের 3 বছর পূর্ণ হয়েছে। এবারে কোরবানির পশুর হাটের খবর। পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসায় জমতে শুরু করেছে দেশের কোরবানির পশুর হাটগুলো। গত কয়েকদিন ক্রেতা শূন্য গেলেও এখন সরগরম হয়ে উঠেছে হাটগুলো। আগামী শুক্রবার থেকে বেচাকেনা আরও জমবে বলে আশা বিক্রেতাদের। তারা বলছেন, খামারে যে পরিমাণ গরু আছে তার সংকট হবে না, তবে খাদ্যের দাম বাড়তে গরু লালন পালন খরচ বেড়েছে। এতে গত বছরের চেয়ে এবার পশুর দাম তুলনামূলক বেশি হবে, তবে বাজারে ক্রেতার পরিমাণ গত বছরের চেয়ে কম। এদিকে আকার ভেদে গরুর দাম কম বেশি হবে বলে জানিয়েছেন বিক্রেতারা। গরু ছাড়াও পশুর হাটে খাসি, ছাগল, ভেড়া, দুম্বা ও অন্যান্য সংখ্যক উট রয়েছে। দর্শক, গাইবান্ধা থেকে কোরবানির পশুর হাটের আরো খবর জানিয়েছেন সহকর্মী খালেদ হোসেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার মাঠের হাট পশুর হাটে। এখানকার পশুর হাটটি স্বাভাবিক সময়ে সাধারণত দুপুরের পর থেকে পশু ওঠে, কিন্তু ঈদ ঘনিয়ে আসায় কেনাবেচা জমজমাট হয়। দুপুরের আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়েছে হাটটি। আপনি দেখতে পাচ্ছেন আজকের হাটে বিপুল পরিমাণ গবাদি পশুর পাশাপাশি ক্রেতা বিক্রেতার পরিপূর্ণ হয়েছে হাটটি। ইতিমধ্যে কেনাবেচা শুরু হয়েছে পুরোদমে। হাটে দেশি গরুর পাশাপাশি শাহিয়াল, ফিজিয়ান, বিভিন্ন দেশি বিদেশি গরু উঠেছে। এছাড়াও ছাগল, ভেড়াও উঠেছে আজকের হাটে। এবছর জেলায় 16,759 জন কৃষক খামারি 1,45,361টি কোরবানিযোগ্য পশু প্রস্তুত করেছেন। এর মধ্যে গরু 63,246টি, মোষ 147টি ও ছাগল ভেড়া 81,988টি। গাইবান্ধা জেলায় এবছর 25টি স্থায়ী পশুর হাটের পাশাপাশি 16টি অস্থায়ী হাট ও 8টি অনলাইন প্ল্যাটফর্মে পশু কেনাবেচার ব্যবস্থা করেছেন প্রাণী সম্পদ অফিস। গাইবান্ধা জেলায় কোরবানির জন্য চাহিদা 1,23,000 পশু, কিন্তু বরাবরের মতো এবছরও অতিরিক্ত 22,000 পশু প্রস্তুত রয়েছে জেলায়, যা রাজধানী ঢাকা সহ চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে কোরবানির চাহিদা পূরণ করবে। এই ছিল আমার কাছে গাইবান্ধা মাঠের হাট পশুর হাট থেকে সর্বশেষ। ঈদুল আজহাকে সামনে রেখে হবিগঞ্জে গবাদি পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। পশুখাদ্যের দাম বেশি হওয়ায় গরু পালনে খরচ অনেকটা বেড়েছে। এবার জেলার সবচেয়ে বড় গরুর নাম রাখা হয়েছে বস এবং প্রিন্স। এদিকে এরই মধ্যে হবিগঞ্জের অধিকাংশ পশুর হাট জমে উঠেছে। এসব হাটে ব্যবসায়ী ও ক্রেতাদের আনাগোনা প্রতিদিনই বাড়ছে। হবিগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর রহমানের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরফি ইসলাম হিমু। ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন। এরই মধ্যে হবিগঞ্জের অধিকাংশ পশুর হাট জমে উঠেছে। এই বছর হবিগঞ্জের কুরবানির হাট কাঁপাতে আসছে বস ও প্রিন্স নামের বিশাল আকৃতির দুটি গরু। 2018 সালে কয়েকটি গরু দিয়ে খামার শুরু করেন খামারি শামসুল ইসলাম।
এই খামার করে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার পাশাপাশি জেলার গবাদি পশুর চাহিদা পূরণে ভূমিকা রাখছেন উদ্যমী এই খামারি। তো আমি ন্যাচারাল খাবার যেমন ধানের কুড়া, ভুসি, খোল, চিটা, ফাইবার এবং ধানের খড় এগুলা খাওয়া এটা লালন পালন করছি। পরিষ্কার হয়ে আবার খানি টানি দেওয়া এই পর্যন্ত মনে হয় না গরুকে যতন দেওয়া লাগে, যতন না দিলে গরু বড় হয় না। এদিকে গবাদি পশু পরিচর্যায় খামারিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। 90,000 গবাদি পশু কোরবানির জন্য এখানে দরকার পড়বে। সেই হিসাবে আমরা মনে করব যে 1,02,000 যদি আমার উৎপাদিত গবাদি পশু থাকে কোরবানির যোগ্য, 90,000 ব্যবহার করার পরেও আমরা যে উদ্বৃত্ত যে 12,000 গবাদি পশু থাকবে, যেখানে যদি কোনো প্রকার প্রয়োজন পড়ে আমরা এখান থেকে সেখানে দ্রুত সেখানে সরবরাহ করতে পারবো। ঈদুল আজহাকে সামনে রেখে এই জেলায় 1,02,000 গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। রাজধানীর ভাটারা থানার একটি আবাসিক এলাকার বাসায় রান্নাঘরে বিস্ফোরণ হয়েছে। এতে নারী ও শিশু সহ একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। গত রাত 11টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন রক্সি আক্তার, তার বোন ফুতু, রক্সির ছেলে আয়ান ও রক্সির বাবা আব্দুল মান্নান। দগ্ধদের বাড়ি কক্সবাজারের মহেশখালী থানার মাইসপাড়া গ্রামে। তারা ভাটারা থানার একটি আবাসিক এলাকায় ভাড়া থাকতেন। বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডক্টর তরিকুল ইসলাম। তিনি জানান, গত রাতে নারী শিশু সহ দগ্ধ অবস্থায় 4 জন আমাদের জরুরি বিভাগে এসেছেন। এবারে বাণিজ্য সংবাদ। স্থানীয় শিল্পের সুরক্ষা ও উন্নয়নে কারখানায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের দাবি জানিয়েছেন স্থানীয় শিল্প মালিক ও ব্যবসায়ীরা। গতকাল শিল্পের সুরক্ষা ও উন্নয়ন বিষয়ক এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির এক সভায় এ আহ্বান জানান তারা। এ সময় ব্যবসায়ীরা স্বল্প সুদে ব্যাংক ঋণ প্রাপ্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আমিন হেলালি। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও মাধবদী ডাইং ফিনিশিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন ভুইয়া লিটন সিআইপি। সভায় কমিটির কো চেয়ারম্যান ও মিথিলা গ্রুপের পরিচালক মোহাম্মদ মাহবুব খান হিমেল। কোরবানির ঈদকে সামনে রেখে দম ফেলার সময় নেই ঢাকার ধামরাইয়ের কামারপাড়ায়। এখানে তৈরি হচ্ছে ছুরি, দা, বটি, চাপাতি সহ নানা সরঞ্জাম। তবে কয়লা, লোহার দাম বৃদ্ধির কারণে উৎপাদন খরচ কিছুটা বেড়েছে বলে জানান শ্রমিকেরা। ধামরাই থেকে মোস্তাফিজুর রহমান বকুলের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। ঈদুল আজহাকে সামনে রেখে সকাল থেকে রাত পর্যন্ত লোহার আওয়াজ, হাপারের ফোসফাস আর হাতুড়ি পেটার টুংটাং শব্দে মুখর ধামরাইয়ের কামারপল্লী। ঈদ ঘনিয়ে আসায় চাপাতি, দা, বটি, ছুরি সহ মাংস কাটার নানা সরঞ্জাম তৈরিতে ব্যস্ত শ্রমিকরা। কেউ আবার পুরনো সরঞ্জাম শান দিতে ভিড় করছেন কামারের দোকানে। 10 বছর ধরে কাজ করতেছি দোকানে, মোটামুটি ভালো ইনকাম হয়, কোরবানিদের সময় তো বেশি হয়। বছরের এই দিনকের জন্য অপেক্ষা করে কাজ করি আমরা রাত দিনে। এই কাজের দ্বারা আমরা চলাফেরা করি বেশি। কামার শ্রমিকরা জানান, কাঁচা লোহা ও উৎপাদনের উপকরণের দাম বাড়ায় বন্ধের পথে অনেক কামারশালা। লাভ কম হলেও বাপ দাদার পৈতৃক পেশা আগলে রেখেছেন অনেকে। ঈদ আসতেছে, তার জন্য ছুরি ধার দিয়ে রেডিমেডি হচ্ছে, কুরবানি দেওয়া লাগবে। টাকা কত দামে বিক্রি হয় না, পুরান দিয়ে আমরা করতে চাই। কামটা তো বেশি হয়, গেলে এত আর কাম কম হবে, আধুনিক যন্ত্রপাতির ভিড়ে অনেকটাই হারিয়ে যাচ্ছে কামারদের তৈরি নানা সরঞ্জাম। তাই এই শিল্প টিকিয়ে রাখতে পৃষ্ঠপোষকতার দাবি সংশ্লিষ্টদের।
আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আন্তর্জাতিক প্রসঙ্গে থাকছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হয়েছে। 15 সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে 14টি। এই প্রস্তাবে ভোট দেওয়া থেকে শুধু বিরত ছিল রাশিয়া। গত 31 মে গাজায় 3 ধাপে যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাবটি দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। সোমবার প্রস্তাবটির উপর নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়। ইসরায়েল ও হামাসকে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড। এদিকে নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে যুদ্ধবিরতির শর্তগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করার সদিচ্ছার কথা জানিয়েছে হামাস। তবে নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল। এ পর্যায়ে থাকছে এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। বঙ্গবন্ধু সৈনিক লীগ 27 নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগ্রাবাদ ছোটপুল এলাকায় এই সভার আয়োজন করা হয়। সংগঠনের চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি মোহাম্মদ শফি শুভর সভাপতিত্বে ও ইমাম হোসেন মিল্লাতের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহানগর সভাপতি মোহাম্মদ সেলিম হোসেন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন নগর কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ রুবেল। সভায় বক্তারা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ সিআইপির নেতৃত্বে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ হেলাল উদ্দিনকে আহ্বায়ক করে 31 সদস্য বিশিষ্ট ওয়ার্ড আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদান করা হয়। এবারে খেলার খবরে থাকছে টি-20 প্রসঙ্গ। আইসিসি টি-20 বিশ্বকাপে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের বলি হল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে 4 রানে হারল বাংলাদেশ। নিউ ইয়র্কে টস হেরে ফিল্ডিংয়ে নামা টাইগারদের ভালো শুরু এনে দেন পেসাররা। মাত্র 23 রানে টপ অর্ডারে 4 উইকেট তুলে নেন তাসকিন ও তানজিম। এরপর পরিস্থিতি সামাল দেন ক্লাসেন ও মিলার। শেষ পর্যন্ত 113 রানে শেষ হয় প্রোটিয়াদের ইনিংস। জবাব দিতে নেমে জয়ের পথে ছিল বাংলাদেশ। তবে 17তম ওভারে মাহমুদুল্লাহর প্যাডে লেগে বল সীমানা পার হওয়ার সময় বিতর্কিত আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার। রিভিউ বাতিল হয়ে যায় আউটের সিদ্ধান্ত। রিয়াদ বেঁচে গেলেও আইসিসির নিয়মের বেড়াচেলে বাতিল হয়ে যায় ওই 4 রান। এরপর তৌহিদ হৃদয় ও আম্পায়ার বিতর্কিত সিদ্ধান্তে আউট হয়। শেষ দিকে জাকের ও রিয়াদ দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে ব্যর্থ হন। এতে 4 রানে হারে বাংলাদেশ। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদেরও ঘর তৈরি করে দেবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। আরও 70 উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে দুর্বার গতিতে এগিয়ে নিচ্ছেন দেশকে।
এবং দেশের বিভিন্ন স্থানে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট, দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য।